2013 সালের 24শে এপ্রিল বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধুর সকাল। সাভারের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড সংলগ্ন আটতলা ভবন রানা প্লাজা হঠাৎ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। জীবনের গতিপথ, পরিবারের হাসি কান্না এবং বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি। হাজারো শ্রমিকের আর্তচিৎকার, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবন এবং সর্বগ্রাসী শোক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রানা প্লাজা ভবনটি নির্মাণ করেছিলেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানা। ভবনের মূল পরিকল্পনা ছিল একটি মার্কেট ও অফিস ভবন হিসেবে, যার অনুমোদন ছিল 5 তলা পর্যন্ত। কিন্তু আইন লঙ্ঘন করে আরও 3 তলা বাড়ানো হয়। ভবনের ভিত্তি এবং নির্মাণ উপকরণ ছিল দুর্বল এবং এ ভবনে চালু ছিল 5টি পোশাক কারখানা, একটি ব্যাংক ও কয়েকটি দোকান। সালের 23শে এপ্রিল ভবনের দেয়ালে ফাটল দেখা দিলে সংশ্লিষ্ট দপ্তর এবং মিডিয়ার নজরে আসে। প্রশাসন ভবন খালি করার নির্দেশ দিলেও মালিক পক্ষ শ্রমিকদের চাপ দিয়ে কাজে ফিরিয়ে আনে, এমনকি বেতন কেটে নেওয়ার হুমকিও দেয়। সকাল 8:45 দিকে আচমকাই ভবনটি ধসে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় রানা প্লাজা। প্রায় 5,000 শ্রমিকের অধিকাংশই ছিলেন নারী, যারা সবে কাজ শুরু করেছিলেন।
এই দুর্ঘটনায় 1134 জন নিহত হন এবং 2500 জনেরও বেশি আহত হন। এটি বিশ্বের পোশাক শিল্প ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। দেশ জুড়ে স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও সাধারণ মানুষ একসাথে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ উদ্ধারের পাশাপাশি নড়াচড়া করা গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ সংযোগ এবং ভবনের ভঙ্গুর অংশগুলো রীতিমতো বোমার মতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে রেশমা আক্তার নামের একজন নারী শ্রমিক, যিনি 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হন। তার উদ্ধার পুরো জাতিকে আবেগে ভাসিয়ে দেয়। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান, তবে পরে তাকে যশোর সীমান্ত থেকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ একাধিক মামলা দায়ের হয়। তদন্তে দেখা যায় ভবন নির্মাণে প্রশাসনিক অনুমোদন না থাকায় এটি অবৈধ ছিল এবং মালিকের গাফিলতি ও লোভই এ মর্মান্তিক ঘটনার প্রধান কারণ। বহু বছর ধরে বিচার প্রক্রিয়া ঝুলে আসে। আদালতে বারবার সময় পরিবর্তন, সাক্ষীর অনুপস্থিতি, প্রশাসনিক ধীরগতি প্রমাণ করে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। রানা প্লাজার দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়, তবে তা পর্যাপ্ত নয়। অনেক আহত শ্রমিক এখনও কর্মক্ষম নন, মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। কিছু আন্তর্জাতিক সংস্থা যেমন ILO, প্রিমার্ক, ব্র্যাক ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কার্যক্রম শুরু করে। রানা প্লাজা ডোনার ট্রাস্ট ফান্ড গঠিত হয়, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছু ক্ষতিপূরণ পায়।
রানা প্লাজা ধস সারা বিশ্বে আলোড়ন তোলে। নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, এআই জাজিরা, দ্য গার্ডিয়ান সহ শীর্ষ গণমাধ্যমগুলো এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করে। বৈশ্বিক অঙ্গনে মেড ইন বাংলাদেশ ট্যাগটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অনেক বড় ব্র্যান্ড তাদের সরবরাহ চেইন পুনর্বিবেচনা করে। এর ফলে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি নামে দুটি বড় আন্তর্জাতিক চুক্তি হয়, যা ভবন নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ শুরু করে। অনেক কারখানা পরিদর্শন, সংস্কার এবং বন্ধ হয়ে যায়। রানা প্লাজার ধ্বংসস্তূপ অনেক দিন পরে ছিল। বর্তমানে এটি একটি ঘেরা এলাকা, যেখানে অনেকেই আসেন শ্রদ্ধা জানাতে। কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ না থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার দাবি করেছে এখানে একটি শ্রমিক স্মারক নির্মাণ করার। রানা প্লাজা শুধুই একটি ভবন ধস নয়, এটি লোভ, গাফিলতি ও অবহেলার মিলিত ফল। এটি দেখিয়েছে শ্রমিকের জীবন কতটা অমূল্য এবং তাদের অবমূল্যায়ন কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঘটনা যেন আর কখনো না ঘটে, সেজন্যেই আমাদের সচেতনতা, দায়িত্ববোধ ও মানবিকতা দরকার। দর্শক, আজ এ পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ।